আজকে আমাদের আপনারা জানেন গত পরশুদিন নির্বাচন কমিশন ভোট ডিক্লেয়ার করেছেন। তারপরেই গতকাল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আহ, যে প্রার্থী ডিক্লেয়ার করেছে তার মধ্যে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে যে 7টি বিধানসভা আছে তার মধ্যে 6টি বিধানসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজকে সেই 6জন প্রার্থী আমাদের সঙ্গে আছেন। আহ, আজকে আহ, সেই কারণেই মূলত ডাকা প্রার্থী পরিচিতি এবং আমাদের প্রার্থীদেরও তাদের নিজস্ব যে বিধানসভা ক্ষেত্র তার বিষয়ে আলোচনার বিষয়ে আপনাদের আজকে এখানে প্রেস কনফারেন্সের জন্য ডাকা হয়েছে। আহ, আমাদের এখানে 7টি বিধানসভা আমাদের সাংগঠনিক মুর্শিদাবাদ জেলায়। 64টি মুর্শিদাবাদ, ভগবানগোলা, আহ, রানীনগর, দমকল, হরিহরপাড়া, জলঙ্গি এবং করিমপুর। তো এখানে আমাদের আহ, বাঁদিকে আছেন ভাস্কর সরকার, ভগবানগোলার প্রার্থী। তিনি দীর্ঘদিনের এবিভিপির থেকে শুরু করে যুব মোর্চা থেকে শুরু করে মণ্ডল সভাপতি দায়িত্ব সামলেছেন। গত বিধানসভা যে উপনির্বাচন হয়েছে 2024-এ সেখানেও উনি প্রার্থী ছিলেন। এবারও দ্বিতীয়বারের জন্য তাকে পার্টির পক্ষ থেকে তাকে মনোনীত করা হয়েছে। আমার ডান দিকে আছেন নবকুমার সরকার মহাশয়। উনি দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির অনেক বরিষ্ঠ নেতৃত্ব, তিনি বিভিন্ন দায়িত্ব সামলে এসছেন এবং উনাকে আমরা বহুদিন ধরে দেখেছি। তারা মানে ভারতীয় জনতা পার্টির প্রায় প্রথম দিকে তিনি একজন বরিষ্ঠ কার্যকর্তা, দীর্ঘদিন ধরে পার্টির সঙ্গে যুক্ত আছে। তাকে এবছর এর আগেও উনি প্রার্থী ছিলেন 2011 সালে। এবারও দ্বিতীয়বারের জন্য উনি 2026-এর নির্বাচনে প্রার্থী মনোনীত হয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমার বাদিকে আছেন সমরেন্দ্রনাথ ঘোষ। উনি করিমপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ছিলেন। পরবর্তীতে যখন ভারতীয় জনতা পার্টিতে আসার পরে 2021 সালে উনি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলেন। উনি একজন ব্যক্তিগত জীবনে হাই স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক এবং এবছরও 2026-এ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করিমপুর বিধানসভার প্রার্থী মনোনীত হয়েছেন। আমার বাঁ দিকে আছেন তন্ময় বিশ্বাস। উনিও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, বিগত দিনে জেলা মণ্ডল অনেক দায়িত্ব সামলেছেন এবং 2021-এর বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থীও ছিলেন হরিহরপাড়ায়। এবছরও দ্বিতীয়বারের জন্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোনীত হয়েছেন। তারপরে আছেন আমাদের মধ্যে নন্দ দুলাল পাল মহাশয়। উনি দমকল বিধানসভার দীর্ঘদিনের কার্যকর্তা। উনিও অনেকদিন সংঘ থেকে শুরু করে বিভিন্ন পার্টির বিভিন্ন দায়িত্ব তিনি সামলেছেন। প্রায় 30 বছরের বেশি সময় উনি পার্টির সঙ্গে যুক্ত। বর্তমানে পার্টির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন এবং উনি প্রথমবারের জন্য এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী দমকল বিধানসভার জন্য মনোনীত হয়েছে। এছাড়াও আমাদের মধ্যে এখন উপস্থিত হবেন গৌরীশঙ্কর ঘোষ। তাকেও আপনারা জানেন। এই বিধানসভা 64 মুর্শিদাবাদ বিধানসভার উনি বর্তমানে বিধায়ক আছেন। উনিও পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা, প্রায় 30-40 বছর ধরে উনি পার্টির সঙ্গে যুক্ত আছেন। পার্টির বিভিন্ন পদ সামলেছেন। অখণ্ড মুর্শিদাবাদ জেলা সভাপতি 6 বছর দায়িত্ব সামলেছেন। তারপরে উনি বিধায়ক হয়েছেন, রাজ্য সম্পাদক হয়েছেন। এবারও 2026-এ তাকে দ্বিতীয়বারের জন্য পার্টি বিধায়কের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তো আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি পরিবর্তন, তাদের মনে পরিবর্তন হয়ে গেছে। ভোট শুধু সৌজন্য, ভোট শুধু সময়ের অপেক্ষা। 2026-এর 4 মে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। আজকে আমাদের যে সৈনিকরা আজকে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা থেকে টিকিট পেয়েছে, মুর্শিদাবাদ জেলার লড়াই শুধু এটা মুর্শিদাবাদটা পশ্চিমবঙ্গের জন্য নয়, পুরো ভারতবর্ষের জন্য শিরোনামে আছে মুর্শিদাবাদ জেলার। আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় যারা বিজেপি করে, ভারতীয় জনতা পার্টি করে, তারা কত কষ্ট সহ্য করে, কত প্রতিকূলতার মধ্য দিয়ে এই পার্টিটা করে আমরা জানি। এই পার্টিটা ভারতীয় জনতা পার্টি করার জন্য মুর্শিদাবাদের যে কতটা বুকের বল লাগে সেটা এই এলাকার কার্যকর্তাদের থেকে ভালো কেউ জানে। আজকে মুর্শিদাবাদে যেভাবে সনাতনীরা আক্রান্ত হচ্ছে, ধুলিয়ান থেকে শুরু করে শামশেরগঞ্জ, আমরা দেখেছি বেলডাঙ্গা সিএকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা দেখেছি। যেভাবে এখানে সনাতনীরা আক্রান্ত হয়েছে, যেভাবে এখানকার মুসলমান সমাজকেও পিছিয়ে রাখা হয়েছে, বোকা বানানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, 30 বছর কংগ্রেস, তারপরে 34 বছর বামপন্থীরা এবং 15 বছর তৃণমূলীরা এখানকার মুসলিম সমাজকেও বোকা বানিয়েছে। তাদের
প্রকৃত উন্নয়ন হয়নি, শিল্প হয়নি, কলকারখানা হয়নি, চাকরি হয়নি, পরিযায়ী শ্রমিক বানিয়ে রেখেছে। মুর্শিদাবাদের মানুষ মানে পরিযায়ী, এটা পুরো ভারতবর্ষের কাছে পরিচয়। সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মানুষ যেমন পরিবর্তন চাইছে, যেমন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবার পরিবর্তন দরকার, আর আমাদের সর্বোচ্চ নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে এক সভা থেকে যে আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে পাবে প্রতি মাসে। সপ্তম বেতন কমিশনে সরকারি কর্মীরা ৪৫ দিনের মধ্যে তাদের বেতন চালু হবে সপ্তম বেতন কমিশনের আওতায়। ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত সরকারি পদে নিয়োগ হবে। প্রতি বছর এসএসসি হবে, টেট হবে, শিল্প হবে, কলকারখানা হবে। নারীরা সুরক্ষিত থাকবে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে, শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। এই সব কিছুর জন্য ভারতীয় জনতা পার্টিকে এবার প্রয়োজন। বাংলার প্রত্যেকটা মানুষ মন থেকে চাইছে, তারা জেনে গেছে যে এবার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। তাই এই ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট, তাদের নেতৃত্বে সেই বিধানসভায় আমরা লড়াই করব। বিগত দিনের থেকে অনেক ভালো রেজাল্ট, অনেক বেশি বিধায়ক আমরা মুর্শিদাবাদ জেলা, রাজ্যে যে সরকার গঠন হবে, নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, ডবল ইঞ্জিন সরকার, সেই সরকারে মুর্শিদাবাদেরও ভূমিকা থাকবে, মুর্শিদাবাদেরও বিধায়কদের যোগদান থাকবে। এইটুকু বলার জন্য আপনাদের আজকে ডাকা। দেখুন, 75 ডোমকল বিধানসভা উনি মনোনীত প্রার্থী। আমি আশাবাদী জনসমর্থন আমার পক্ষে আছে। এবার চতুর্মুখী লড়াই হবে। টিএমসি, সিপিএম, কংগ্রেস, বিজেপি, AJU, এই বিভিন্ন দল এখন ডোমকলে আছে। জনসমর্থন আমার পক্ষে আছে। আমি আশাবাদী ডোমকলে এবার আমি জয়লাভ করব। দেখুন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হলেও সব মানুষ কিন্তু বিজেপিকে ভয় পায় না বা বিজেপির বিরুদ্ধে কথা বলে না। টিএমসির কিছু লোক আছে যারা মানুষকে ভয় পাওয়ানোর একটা ব্যবস্থা করে। তার জন্য তারা এই একটু আসছে, তার জন্য তারা একটু পিছিয়ে থাকে। তাদেরকে ভয় দেখানো হয়। বহু মানুষ, ওখানকার প্রপার ডোমকলের লোক আমার সাথে অনেকে যোগাযোগ রাখে, কিন্তু তারা একটা কথা বারবার বলে, দাদা এখানে আমরা বিজেপি করতে গেলে প্রশাসন আমাদেরকে অত্যাচার করবে। টিএমসি যতটা অত্যাচার বেশি না করবে, তার চেয়ে প্রশাসন বেশি অত্যাচার করবে। আপনি প্রশাসন একটু দেখুন, তাহলে আমরা বিজেপিতে দল বেঁধে জয়েনিং করব। দেখুন, ডোমকল বলতে গেলে পিছিয়ে পড়া একটা বিধানসভা মুর্শিদাবাদের মধ্যে। শিক্ষার হার খুবই কম আছে সেখানে। আমার প্রথম লক্ষ্য হবে ডোমকল আমার বিধানসভা ক্ষেত্র, আমার জন্মভূমি ক্ষেত্র, সেখানে যাতে শিক্ষার মান বাড়ে, মানুষ যাতে শিক্ষা পায়, মানুষ মূল স্রোতে যদি ফিরে আসে, খুন সন্ত্রাসের কাছ থেকে যাতে ফিরিয়ে আসে মানুষ, তার ব্যবস্থা করা। ডোমকলে হাসপাতাল নামে মাত্র একটা হাসপাতাল আছে, সেখানে ভালো চিকিৎসা হয় না, মানুষকে পরিষেবা ঠিক মতো দেওয়া হয় না। ওখানে চারিপাশে আপনার নার্সিংহোম গজিয়ে উঠিয়েছে। সেই নার্সিংহোমগুলোকে সমস্ত টিএমসির MLA MP-রা মদত যোগায়, তারা তোলা পায় সেখান থেকে। হাসপাতালে চিকিৎসা ভালো না করে তাদেরকে বাধ্য করানো হয় নার্সিংহোম বা ডোমকল মেডিকেল হাসপাতালে পাঠানো। আমার নাম নন্দদুলাল পাল, ডোমকল 75 ডোমকল বিধানসভা। আমি 100% আশাবাদী। করিমপুরের সাধারণ মানুষ প্রচণ্ড খুশি এবং অনেক দিন থেকেই পরিবর্তনের আশায় বুক বেঁধেছে, কিন্তু গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করবার জন্য তৃণমূল কংগ্রেসের তো কোনো জুড়ি নেই। তারা বিভিন্ন ইলেকশনগুলোতে মানুষের গণতন্ত্রকে কণ্ঠরোধ করে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে। সেই প্রহসন যাতে এবার বাস্তবে পরিণত না হয়, তার জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের উপর আমরা ভরসা রাখি এবং এবার মানুষ পাল্টে দেবে, উল্টে দেবে তৃণমূল সরকারকে এবং বিজেপিকে ক্ষমতায় আনবে। আমাদের সংখ্যালঘু এলাকা বলতে সব বিধানসভাতেই সংখ্যালঘু আছে। আমার বিধানসভাতে প্রায় 44% সংখ্যালঘু আছেন। সেই সংখ্যালঘুরা অত্যন্ত সহানুভূতিশীল
সংখ্যালঘু আছেন, যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন, তারা ভারতীয় জনতা পার্টি আসুক, এটা চাই। আমি বলবো ধর্মের রাজনীতি নয়, মানুষের রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে হবে, তাদের কাছে আমার সেই বার্তা যাবে। এবং করিমপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলিম সমস্ত মানুষ একত্রিত হয়ে এবারে লড়াইয়ের ময়দানে নামবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে। আমার নাম সমরেন্দ্রনাথ ঘোষ, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, ৭৭ করিমপুর বিধানসভা। কারণ বিগত 5 বছর ধরে হরিয়ারপাড়ার যে চিত্র, হরিয়ারপাড়ায় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে এবং পুলিশ প্রশাসনও সেখানটায় তৃণমূলের দুষ্কৃতীদের মদত দিয়েছে এবং প্রতিটা ক্ষেত্রেই ভিকটিম পরিবারগুলো তারা কিন্তু একটাই নাম, একজনকে পেয়েছে পাশে, সেটা কংগ্রেস নয়, সিপিএম নয়, সেটা বিজেপি। এর আগে আপনারা দেখেছেন অনেকগুলো খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, খুব ব্রুটাল মার্ডার পর্যন্ত হয়েছে, জমি দখল, প্রতিদিন মাটি কাটা, এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতেও সাধারণ মানুষ, আমার মনে হয় গত 5 বছরে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি এবং ওখানে প্রকৃত বিরোধী এবং যে শাসক দলের অত্যাচার তার বিরুদ্ধে আওয়াজ তোলার একটাই নাম দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অবশ্যই আশাবাদী। আর ওখানে যে তৃণমূল যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু মুসলিমের নোংরা রাজনীতি করছে, হরিয়ারপাড়ার সাধারণ মানুষ বুঝে গিয়েছে যে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয়। ভারতবর্ষের প্রায় 20টি রাজ্যে শরিক দল এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকার চালাচ্ছে, সেখানে কোনো মুসলমান ভাই সমস্যা হয় না, কোনো মুসলমান পরিবারের সমস্যা হয় না। কিন্তু আমার এই মাটিতেই তামান্নার মতন বা অন্যান্য আমার বিধানসভার অভয়ার মতন মুসলমান তরুণীকে মারা যেতে হয় এই তৃণমূলের প্রকোপে। তন্ময় বিশ্বাস, 73 হরিহরপাড়া বিধানসভা। माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, माता की जय, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, मोदी जिंदाबाद, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, मातरम, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। ভগবান, আমরা 100% আশাবাদী, যেহেতু ভগবানগুলোয় উন্নয়ন বলতে কিচ্ছু হয়নি, 0% উন্নয়ন হয়েছে। আজকে আমরা দেখেছি রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা ব্যবস্থা নাই, সরকারি প্রাইমারি স্কুলগুলো সব বন্ধ হয়ে গেছে, আজকে হাসপাতাল নেই। আজকে হরিপুনা যে বিডিও অফিসের সামনে যে হাসপাতাল, সেখানে ডাক্তার থাকে না, সন্ধ্যের পরে কোনো ডাক্তার থাকে না, অ্যাম্বুলেন্স পরিষেবা বেহাল। আজকে শুধু রেফারের মাধ্যমে আজকে রুগীরা পরিষেবা পায়, শুধু রেফার আর কিচ্ছু নাই। আজকে একটা দমকল নাই। আমরা বিগত দিনে দেখেছি সুলতানপুরে আগুন লেগেছিল, কীভাবে আজকে জনগণকে হ্যারাসমেন্ট হতে হয়েছে। তো আজকে যিনি বিধায়ক আছেন পুরোটাই ব্যর্থ, এবং ভারতীয় জনতা পার্টির আমরা যখন বিধায়কভাবে নির্বাচিত হব তখনই উন্নয়ন সম্ভব, তার আগে কখনো নয়। আমার নাম ভাস্কর সরকার, আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। 62 ভগবানগোলা। আমাদের ওখানে একেবারেই সীমান্তবর্তী বিধানসভা, কারণ সীমান্তবর্তী বিধানসভার ক্ষেত্রে মূল সমস্যা কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়া সম্পন্ন হয়নি, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, সেটা আমরা বারবারই বলি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনাদের মাঝে মাঝে বাড়িতে বলেছেন যে 7 বার চিঠি দেওয়া সত্ত্বেও সেই কাঁটাতারের বেড়া লাগানোর জন্য যে জমি অধিগ্রহণের প্রয়োজন সেটা করেননি। সুপ্রিম কোর্টের অর্ডার আছে 31শে মার্চের মধ্যে যেটা অধিগৃহীত জমি সেটা হস্তান্তর করতে হবে, কাঁটাতারের বেড়া কমপ্লিট হবে এবং ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে এবং বাংলাদেশ সীমান্তে টোটাল কাঁটাতারের যে বেড়া সেটা সম্পন্ন হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য সেটা খুবই কার্যকরী ভূমিকা নেবে।